প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে প্রথম বছর উৎপাদন ব্যবস্থাপনা প্রথম অধ্যায় উৎপাদন নিয়ে আলোচনা করব। অবশ্যই উৎপাদনে আমরা আগে দুইটা ক্লাসে আলোচনা করছি, তার ধারাবাহিকতা আজকে আমাদের তৃতীয় ক্লাস। এবং তৃতীয় ক্লাসে আজকে আমরা আলোচনা করব উৎপাদনশীলতার ধারণা। তো বলে রাখি, এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই উৎপাদনশীলতা। এবং এই উৎপাদনশীলতা থেকে প্রতি বছর কম বেশি প্রশ্ন আমরা পেয়ে থাকি বোর্ড পরীক্ষায় বা যেগুলো পরীক্ষায়। আর এই উৎপাদন অধ্যায় থেকে এই উৎপাদন অধ্যায়ের সব থেকে দুইটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা আমরা প্রথম ক্লাসে যেটা করছি, উৎপাদন ও উপযোগের ধারণা। দেখা গেছে যে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে যে উৎপাদন এবং উৎপাদন থেকে উপযোগের ধারণা এবং উপযোগের প্রকারভেদের উপর থেকে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। আর যদি কোনো বছর উপযোগের ধারণা থেকে প্রশ্ন না আসে, তাহলে উৎপাদনশীলতা থেকে অবশ্যই প্রশ্ন আসবে। অর্থাৎ উপযোগ এবং উৎপাদনশীলতা দুইটা বিষয়ের উপরে প্রতি বছর একটা প্রশ্ন অবশ্যই থাকে। তো তাই আজকে আমরা আলোচনা করবো উৎপাদনশীলতার ধারণা। তো প্রথম উৎপাদনশীলতা কি? উৎপাদনশীলতা হলো কোন একটা চূড়ান্ত উৎপাদিত পণ্য উৎপাদনে করতে যে পণ্য উৎপাদন করতে যে উপাদান ব্যবহার করা হয়েছে, এই উপাদানের যে অনুপাত, অর্থাৎ উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত উপাদান সমূহের যে অনুপাত, এই অনুপাতটাই হচ্ছে উৎপাদনশীলতা। আমরা নিচে এখানে লিখছি উৎপাদনশীলতা। এই বিষয়টা এখানে দেওয়া আছে, এখানে লিখছি উৎপাদনে ব্যবহৃত উপাদান এবং উৎপাদিত পণ্য, অর্থাৎ উৎপাদনে যে সমস্ত উপাদান আমরা ব্যবহার করব, সেই উৎপাদন ব্যবহারের মাধ্যমে আমি কতটুকু পণ্য উৎপাদন করতে সক্ষম হলাম, সেটা বের করা হচ্ছে উৎপাদনশীলতার প্রধান কাজ। একটা উদাহরণ বলি, যে বাংলাদেশে একটা পেশাজীবী সংগঠন হচ্ছে তাঁত শিল্পী। তো তাঁতিরা সাধারণত মেটো পদ্ধতি, অর্থাৎ সেই প্রাচীন সনাতন পদ্ধতিতে তাঁতে কাপড় বনে। তো দেখা যায় একজন তাঁতি সারাদিনে পরিশ্রম করে হয়তো একটা লুঙ্গি বা গামছা বা দুইটা শাড়ি তৈরি করতে পারে। প্রক্ষান্তরে যদি আমরা বর্তমান যুগে আসি, আধুনিক যন্ত্রপাতি গার্মেন্টস যদি দেখি, একই পদ্ধতিতে যন্ত্রপাতি ব্যবহার করে আধুনিক যন্ত্র ব্যবহার করার ফলে একদিনে সে যেখানে একটা বা দুইটা শাড়ি তৈরি করতেছিল, সেখানে একটা যন্ত্রের মাধ্যমে সেটা তৈরি করতে পারতেছে একদিনে 100 থেকে 200। সে এখানে বলা যায় তাহলে যে তাঁতি সে সারাদিনে, অর্থাৎ যদি ধরি 12 ঘন্টা শ্রম দিয়ে সে দুইটা শাড়ি তৈরি করতে পারছে, আর একই পরিমাণ সময় দিয়ে, অর্থাৎ 12 ঘন্টার সময় দিয়ে একটা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আমরা 200 শাড়ি উৎপাদন করতে পারছি। তাহলে বুঝতে পারি তাহলে উৎপাদনশীলতা কোথায় বেশি, অর্থাৎ উৎপাদনের পরিমাণটা কোথায় বেশি হয়েছে। একই সময় দিয়েছে, ওখানে 12 ঘন্টার সময় দিয়ে একজন তৈরি করছে দুইটা শাড়ি, আর একই সমপরিমাণ সময় 12 ঘন্টার সময় দিয়ে অন্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে একজন তৈরি করে 200 শাড়ি। তাহলে উৎপাদন এখানে কার বেশি? অবশ্যই আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এখানে যে সময়টা ব্যবহার করা হয়েছে, এখানে উৎপাদন পরিমাণ বেশি, আর এখানে উৎপাদন পরিমাণ বেশি, মানে এখানে উৎপাদনশীলতা বেশি। অর্থাৎ সেই তাঁতির উৎপাদনশীলতা থেকে এই যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে যে উৎপাদন করছে তার উৎপাদনশীলতাটা বেশি। ঠিক একইভাবে সময়ের বিষয়টা এখানে বলা হয়েছে, সময় কেন? সময় আছে, শ্রম। এখন একটা কোন পণ্য উৎপাদন করতে যে উপাদান সময়ের কথা বলা হয়েছে, উৎপাদনে ব্যবহৃত উপাদান, এই উপাদানগুলো অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে। উৎপাদন বলতে আমরা প্রথমত ধরতে পারি কাঁচামাল লাগে একটা পণ্য উৎপাদন, যে কোনো পণ্য উৎপাদন করতে তার একটা র মেটেরিয়ালস বা কাঁচামাল প্রয়োজন হয়। দ্বিতীয়ত আছে শ্রম দেওয়া লাগে। তৃতীয়ত যন্ত্রের ব্যবহার করা লাগে। আর সর্বোপরি যেটা আসে, তারপরে যে মূলধন, অর্থাৎ আমি অর্থ যে বিনিয়োগ করছি, এই সামগ্রিক ইসের যে অর্থ বিনিয়োগ করছি, এই যে অর্থটা বিনিয়োগ করছি, তার বিনিময়ে আমি কতটুকু পণ্য উৎপাদন করতে পারছি, এই যে পরিমাপ করার যে পদ্ধতিটা, এই পরিমাপ করার পদ্ধতিটা হচ্ছে উৎপাদনশীলতা। কারণ আমি তখন বুঝতে পারবো, অর্থাৎ এই উৎপাদনশীলতা যদি না থাকে, তো আমি বুঝতে পারবো না যে আমি সারাদিনে বা আমার এই যে উৎপাদন প্রক্রিয়া, আমার উৎপাদন প্রক্রিয়া বৃদ্ধি পাচ্ছে না কম হচ্ছে। এই উৎপাদনশীলতার ধারণাটা আজ আসে না। উৎপাদনশীলতার ধারণাটা প্রথম আসছিল অর্থনীতিবিদ কুইন্সলি 1776 সালে প্রথমে উৎপাদনশীলতার ধারণাটা উনি দেন। কিন্তু তখনই উৎপাদনশীলতার ধারণাটা খুবই সীমিত পরিসরে ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, শিল্প বিপ্লবের পরে উৎপাদনশীলতারা ব্যাপক হারে প্রভাব বিস্তার করা শুরু করছে। কারণ একই পরিমাণ সময়, শ্রম, যন্ত্রপাতি, উপাদান ব্যবহার করে কেউ কম পণ্যদ্রব্য উৎপাদন করছে, আবার কেউ বেশি পণ্যদ্রব্য উৎপাদন করছে। সাধারণভাবে বোঝা যায় যে বেশি পণ্যদ্রব্য উৎপাদন করছে তার মুনাফার পরিমাণটা বেশি হবে, লাভের পরিমাণটা বেশি হবে। কিন্তু যে তুলনামূলক কম পরিমাণ উৎপাদন করছে তার মুনাফাটা কম হবে। এই আমার মুনাফাটা কম হওয়ার যে বিষয়টা, এই বিষয়টাকে আমাকে বের করতে হবে। বের করার অন্যতম মাধ্যম হচ্ছে উৎপাদনশীলতা।
একটু বুঝে যদি বলি, তাহলে উৎপাদনশীলতার ধারণা যদি আমাদের লিখতে হয় তাহলে অবশ্যই লিখতে হবে যে একটি নির্দিষ্ট মানের পণ্য উৎপাদন করতে সেই পণ্য উৎপাদনে ব্যবহৃত উপাদান সমূহ অর্থাৎ উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত উপাদান সমূহের যে অনুপাত, সেই অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা। অর্থাৎ এখানে সংক্ষেপে যদি বলি, আমার ইনপুটের তুলনায় আউটপুট বেশি, অর্থাৎ আমি একই পরিমাণ সময়, শ্রম, যন্ত্রপাতি, অর্থ বিনিয়োগ করে আমি সব থেকে বেশি কি পরিমাণ উৎপাদন করতে পারবো। একই কাঁচামাল ব্যবহার করতেছি, একই যন্ত্রপাতি ব্যবহার করে কেউ হয়তো আমার থেকে বেশি উৎপাদন করছে, আবার কেউ কম উৎপাদন করছে। যে বেশি উৎপাদন করছে তার উৎপাদনশীলতা বেশি এবং তার মুনাফার পরিমাণ সাধারণভাবে বেশি হবে। যে তুলনামূলক কম পরিমাণ পণ্য উৎপাদন করতে পারছে তার মুনাফাটা কমই হবে। এই যে বিষয়টাকে বের করা বা এই অনুপাতটাকে বের করতে পারাটা হচ্ছে মূলত উৎপাদনশীলতার কাজ। তো উৎপাদনশীলতার প্রভাব বিস্তারের উপাদান সময় এখানে বলছি, বই আমাদের দেওয়া আছে সুন্দরভাবে অনেকগুলো উপাদান। সেই উৎপাদনশীলতার উপর কিছু কিছু বিষয় প্রভাব বিস্তার করে। চাইলে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায় না, কিছু কিছু বিষয়ের উপর এই উৎপাদনশীলতা প্রভাব বিস্তার করে। তার মধ্যে আমরা যদি ধরি কিছু কিছু কর্মী, অর্থাৎ আমার দক্ষ কর্মী, যদি কর্মী বাহিনী দক্ষ না হয় তাহলে উৎপাদন বাড়বে না। সাধারণভাবে বলতে পারি আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা যারা আছেন তাদের থেকে কিন্তু চীন বা ভিয়েতনামে যে গার্মেন্টস শ্রমিক আছে তাদের কিন্তু উৎপাদনশীলতা মানে উৎপাদনশীলতা বেশি। কেন বেশি? কারণ সেসব কর্মীরা দক্ষ। আমাদের দেশের কর্মীদের থেকে তারা অনেক দক্ষ হয়, আর দক্ষ হওয়ার কারণে আমাদের দেশের কর্মীদের থেকে তারা বেশি পরিমাণ উৎপাদন করে। একই সময়ে আমার দেশের শ্রমিক যদি 100 পোশাক তৈরি করে, সেই সময়টা ব্যবহার করে চীন বা ভিয়েতনামের শ্রমিক তৈরি করছে 150 পোশাক। যেহেতু 150 পোশাক উৎপাদন করছে তাহলে একই সময় ব্যবহার করছে, তো দেখে একই সময় ব্যবহার করার ফলে তারা বেশি পরিমাণ উৎপাদন করছে। বেশি পরিমাণ উৎপাদন করার ফলে কি হচ্ছে? মালিক লাভবান হচ্ছে। আর এক কথায় মালিক যদি বা প্রতিষ্ঠান যদি লাভবান হয় তাহলে প্রকান্ত সামগ্রিকভাবে প্রতিষ্ঠানে লাভবান হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের জড়িত সকল পক্ষ লাভবান হয়। সেটা শ্রমিক হতে পারে, শ্রমিক হচ্ছে, মালিক হচ্ছে, প্রতিষ্ঠান, সবাই লাভবান হচ্ছে। তো উৎপাদনশীলতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যেমন বললাম প্রভাব বিস্তারের কথা, যেমন বললাম কর্মীদের দক্ষতা, তেমন আরেকটা বিষয় আছে কাঁচামালের ব্যাপারটা। যদি সুষ্ঠু বা মানে ভালো কাঁচামাল না থাকে তাহলে উৎপাদনশীলতা সঠিকভাবে আসবে না। অর্থাৎ কাঁচামাল যদি সঠিক পরিমাণে না থাকে, সঠিক পরিমাণের মধ্যে বোঝানো হচ্ছে সঠিক মানে কাঁচামাল না হলে পণ্য উৎপাদন করতে গেলে সেটা অপচয় হবে বেশি, আর অপচয় বেশি হলে কি উৎপাদন ব্যাহত হবে এবং কি উৎপাদিত পণ্যের দাম বৃদ্ধি হবে, তখন কি বাজারে সেটা বিক্রি করতেও সমস্যা হবে। এই জন্য সঠিক মানের কাঁচামালেরও প্রয়োজন। আর দ্বিতীয়ত আরো অনেক বিষয় আছে, যেমন ব্যবস্থাপকীয় কাঠামো, ব্যবস্থাপক কৌশল। প্রত্যেকটা প্রতিষ্ঠানে এক একটা স্ট্র্যাটেজি থাকে, প্রতিষ্ঠানে একটা ব্যবস্থাপনা কৌশল থাকে, উৎপাদন বা বলো যে কোনো বিষয়ের একটা স্ট্র্যাটেজি থাকে, তাদের একটা কৌশল থাকে। সেই কৌশলের উপরে অনেক কিছু নির্ভর করে। কৌশলটা যদি বাস্তবসম্মত হয় বা প্রতিষ্ঠান নির্ভর হয়, প্রতিষ্ঠানের যদি সহায়ক ভূমিকা পালন করে, প্রতিষ্ঠানের বৃদ্ধিতে মুনাফা বৃদ্ধিতে বা প্রতিষ্ঠানের কার্যক্রম বৃদ্ধিতে সহায়ক না হয়, তবে সেখানে উৎপাদনশীলতা বা উৎপাদন কার্যক্রম ব্যাহত এবং উৎপাদনশীলতা সর্বভাবে ব্যাহত হয়। আরো একটা বিষয় এখানে আমি এছাড়া আরো অনেক বিষয় আছে, মূলধন অর্থ থাকা লাগে, কারিগরি সংগঠনটা থাকা লাগে, বিন্যাস ব্যবস্থাটা ভালো থাকা লাগে। প্রতিষ্ঠানে বিন্যাস ব্যবস্থা বলতে বোঝায় লেআউট বা বিন্যাস ব্যবস্থা। বিন্যাস ব্যবস্থা হচ্ছে যে প্রতিষ্ঠানের সাজানো গোছানো বা প্রতিষ্ঠানের যে উৎপাদন যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার যে কয়েকটা ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে, এই ধাপগুলো যাতে সুন্দরভাবে সাজানো থাকে। তার সাধারণ উদাহরণ বলি, যে যারা গার্মেন্টস চাকরি করে বা যারা গার্মেন্টসে কাজ করে বা যে কোনো কাজের ক্ষেত্রে, যদি আমার মনে করি সামান্য আমি একজন মুদি দোকানদার, এখন আমার মুদি দোকানদার, আমার সাধারণত আমি যে জায়গায় মানে মুদি দোকানদার তার যে পণ্যগুলো সাজানো থাকে, পণ্যগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো থাকে। সে যাতে চাইলে হাতের কাছে একটা ভোক্তা চাওয়ার সাথে সাথে বা ক্রেতা চাওয়ার সাথে সাথে যাতে তাকে তার দ্রুত সেটাকে দিতে পারে বা সময় খাবার না হয়। দেখা গেল একটা জিনিস সে চাইছে, সে হয়তো বা স্টেডিয়ামে আনতে গেল, তো মাঝখানে অনেক সময় চলে গেল, ক্রেতারা চলে গেল। এই যে বিষয়টা, অর্থাৎ এই বিষয়টা যে সাজানো গোছানো। আমরা স্কুলে আমরা কলেজে আসি বা স্কুলে পড়াশোনা করছি, আমরা দেখছি কি আমরা টিচাররা যে জায়গায় আমাদের পাঠদান করে, আর আমরা কি তোমরা সাধারণত স্টুডেন্টের সামনে বসে, এখানে কি সুন্দরভাবে সাজানো থাকে বেঞ্চগুলো, আমরা সুন্দর। এখন যদি এরকম হতো তোমরা এক জায়গায় বসছো, টিচার আরেক জায়গা থেকে বলছো, তাহলে কি বিষয়টা সঠিক হতো না। এই যে বিষয়টা, অর্থাৎ বিন্যাস ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। আরো অনেক বিষয় গুরুত্বপূর্ণ আছে। সরকারি বিধিনিষেধ আছে। সরকার যদি বা উৎপাদন সহায়ক বিধিনিষেধ না থাকে, কর বিধিটা যদি সঠিক না থাকে তাহলেও প্রবলেম হয়। প্রতিষ্ঠানে অনেক অবকাঠামোগত যদি সমস্যা থাকে তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। অর্থাৎ আমি কোনো এক জায়গা থেকে হয়তো কাঁচামাল সংগ্রহ করছি, কিন্তু সে জায়গায় অবকাঠামো ভালো, রাস্তাঘাট ভালো না, অথবা পণ্য পরিবহনে আমার অনেক ক্ষতি হয়ে গেল,
সেটা উৎপাদনের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। সো এই অনেক বিষয় আছে যেগুলো উৎপাদনের প্রভাব বিস্তার, উৎপাদনশীলতার প্রভাব বিস্তার করে। তোমরা বই আসা আরো বিস্তারিত দেখে নিতে পারবে। পরে আছে যেটা আছে উৎপাদনশীলতা পরিমাপ পদ্ধতি সমূহ। এই উৎপাদনশীলতা এখন যেটা বললাম, এই উৎপাদনশীলতা পরিমাপ করা একটা কতগুলো মাধ্যমের মাধ্যমে এই উৎপাদনশীলতা পরিমাপ করা যায়। এখানে দেওয়া আছে মোট উৎপাদনশীলতা। এই মোট উৎপাদনশীলতা হলো প্রতিষ্ঠানের সামগ্রিক, অর্থাৎ এই শ্রম, কাঁচামাল, যন্ত্রপাতি সবকিছু সামগ্রিক ভাবে যে উৎপাদনগুলো ব্যবহার করে আমার কি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারছি সেটার অনুপাত বা বিশ্লেষণ করাটাই হচ্ছে মোট উৎপাদনশীলতা। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা। অর্থাৎ আমি যে কাঁচামালটা ব্যবহার করছি সেই কাঁচামালটা ব্যবহার করে আমি কি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারছি। এই কাঁচামালে আমি যে কাঁচামালের একক হতে পারে বা আর্থিক মূল্য হতে পারে, বা এমন হতে পারে যে আমি 1000 টাকার কাঁচামাল ব্যবহার করে 1100 টাকার পণ্য উৎপাদন করলাম কাঁচামাল ব্যবহার করে, কিন্তু একইভাবে একই 1000 টাকার পণ্য কাঁচামাল ব্যবহার করে অন্য একটা প্রতিষ্ঠান 1200 টাকার পণ্য উৎপাদন করে। এই যে পরিমাপের যে পদ্ধতিটা, এটা কাঁচামাল পরিমাপের এটা নির্মাণ করা যায় কাঁচামাল উৎপাদনশীলতা বের করার মাধ্যমে। কাঁচামালের পরিমাণ নির্ধারণের মাধ্যমে বা কাঁচামালের উৎপাদনশীলতা হচ্ছে আমার কাঁচামালের উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল এবং তার উৎপাদিত কাঁচামালের বিপরীতে আমার উৎপাদিত পণ্যের যে অনুপাত সেটা হচ্ছে কাঁচামাল উৎপাদনশীলতা। একইভাবে শ্রমের উৎপাদনশীলতা, আমি যে শ্রম ব্যবহার করছি একটা পণ্য উৎপাদনে, সেই শ্রমের বিনিময়ে আমি কতটুকু পণ্য উৎপাদন করতে পারলাম। একটু আগে যে উদাহরণটা দিলাম সেখানে যেমন একজন তাঁতি সারাদিনে 2টা শাড়ি উৎপাদন করে 12 ঘন্টা শ্রম দিয়ে, আবার একই শ্রম দিয়ে অন্য একজন 200টা শাড়ি উৎপাদন করছে। এই যে শ্রমের বিনিময়ে তার উৎপাদন 2টা আর একজনের উৎপাদন 200, এই যে পার্থক্য এই যে অনুপাতটা, এই অনুপাতটাই হচ্ছে শ্রমের উৎপাদনশীলতার মাধ্যমে বের করতে হবে। অর্থাৎ আমি শ্রমের পরিমাণে, শ্রমের পিছনে কতটুকু অর্থ ব্যয় করলাম, তার বিনিময়ে আমি কতটুকু পণ্য সে আমাকে উৎপাদন করে দিতে পারলো। এই যে পরিমাপ করা পদ্ধতিটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। একইভাবে যন্ত্রের আমি একটা যন্ত্র ব্যবহার করে তার বিনিময়ে কতটুকু পণ্য উৎপাদন করতে পারলাম সেটা হচ্ছে যন্ত্রের উৎপাদন। যন্ত্রের ব্যবহৃত যন্ত্রপাতি এবং তার বিনিময়ে ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমে উৎপাদিত পণ্য যেটা, সেটা তার পিছনে ব্যবহৃত যন্ত্রপাতি যে খরচটা, যন্ত্রপাতি খরচ এবং তার বিনিময়ে আমার সেই যন্ত্রপাতি আমার কতটুকু পণ্য উৎপাদন করে দিল, সেই যে অনুপাতটা হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। তেমন ভাবে মূলধন উৎপাদনশীলতা, আমি যে পরিমাণ প্রতিষ্ঠানে যে এই একটা প্রজেক্টে হোক বা যে কোনো জায়গায় আমি যে পরিমাণ মূলধন বিনিয়োগ করলাম, সেই মূলধন বিনিয়োগের বিপরীতে আমি কি পরিমাণ লাভবান হতে পারলাম সেটা মূলধনের বিপরীতে মূলধন উৎপাদনশীলতা বের করতে পারবো। আর 6 নম্বরে যেটা আছে আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা একটি জটিল, তো আর্থিক উৎপাদনের সংযোজিত মূল্য এবং রূপান্তরিত মূল্যতে আমি যে পরিমাণ মূল্য সংযোজন করলাম তার বিনিময়ে আমি যে রূপান্তরিত আমার মূল্য রূপান্তর হয়ে আসলো, অর্থাৎ আমি যে পরিমাণ মূল্য সংযোজন করলাম বা অর্থ বিনিয়োগ করলাম, একই মূলধন এবং আর্থিক উৎপাদনশীলতা কিছুটা কাছাকাছি। তো এটা আমরা যখন অঙ্ক করবো তখন জানতে পারবো। এখানে প্রত্যেকটারই এই যে বিষয় প্রত্যেকটারই এক একটা সূত্র আছে। এই সূত্রগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, সূত্রগুলো নিয়ে। এবং এই সূত্রগুলো আলোচনা করলে আমরা বুঝতে পারবো এখান থেকে আমাদের অঙ্ক আছে। অঙ্কগুলো খুবই সহজ। আমরা নেক্সট ক্লাসে এই সূত্র নিয়ে আলোচনা করবো, সূত্র এবং অঙ্ক করবো। আবার সবাই বাসায় উৎপাদনশীলতার যে সূত্রগুলো আছে মুখস্থ করে রাখবে। আমি আগামী ক্লাসে অবশ্যই উৎপাদনশীলতার যে গাণিতিক যে সমস্যাগুলো আছে গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে আমরা এই বিষয়ে এইটুকু আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ।